আজকে সংস্কার নিয়ে সংস্কার কমিশন হয়েছে, তারা বসছেন, অনেক বিষয় সবাই একমত হচ্ছেন, আবার কোনো কোনো বিষয়ে দ্বিমত হচ্ছেন। এটা তো গণতন্ত্রের রীতি। কিন্তু আগে দিচ্ছেন প্রস্তাবনা, তারপরে দিচ্ছেন শর্ত। এটা কিরকম ভাই? আপনার প্রস্তাব রাখলেন পিয়ার, আনুপাতিক নির্বাচন। এদেশের মানুষ, আপনারা জানেন কিনা জানি না, আমি বহু লোকের কাছ থেকে খবর পেয়েছি যে পিয়ার কি এটা অনেকেই জানে না, কিন্তু ওটাই জোর করে আনতে হবে। এবং এইটা তারা চালু করলেন বেশি দিন আগে না, 3-4 মাস আগে। এর আগে কখনোই এটা নিয়ে আলোচনা হয়নি, কোনো পর্যায়ে আলোচনা হয়নি। বুদ্ধিজীবীরা, সুশীল সমাজ, তারাও কথা বলেনি। এখন হঠাৎ করে পিয়ার, আনুপাতিক ভোট, এইটা দিতে হবে, জোর জবরদস্তি। এটা ছাড়া তারা মানবেন না, নির্বাচনে যাবেন না। ভাই, এইরকম তো কথা ছিল না। এদেশের মানুষ জানে আপনার এখানে কে জনপ্রতিনিধি আপনারা করবেন। সেই ব্যক্তিকে যদি আপনারা না চেনেন, তাহলে ওই ভোট একটা দলের নামে বা দলের প্রতীকের নামে ভোট দিয়ে আপনারা কাকে ভোট দিবেন? আপনারা সেই ব্যক্তিকে ভোট দিবেন যে আপনার সুখে দুঃখে আনন্দ বেদনায় আপনার কাছাকাছি, আপনার পাশাপাশি যারা থেকেছে, আপনারা তাকেই তো ভোট দিবেন। কিন্তু পিয়ার পদ্ধতিতে সেটা নয়। হয় কোনো দলকে দিতে হবে, নাহলে দলের নামে প্রতীককে, তারপরে কেন্দ্র থেকে বাছাই করে দেবে। তো এইটা তো মানুষ পরিচিত নয় এই ধারণার সাথে। কিন্তু দুই একটি রাজনৈতিক দল এটা নিয়ে একেবারে মানে মামার বাড়ির আবদার শুরু করে দিয়েছে। আমার কথা হলো যে আলোচনা করুন, মানুষ জানুক। কিন্তু এদেশের মানুষ 16 বছর আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারেনি। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি, ভোট কেন্দ্রে বিচরণ করেছে চতুষ্পদ জানোয়ার, গরু, বাছুর, ছাগল, কুকুর ছাড়া আর কেউ যায়নি। আরে আজকের যারা নতুন প্রজন্ম, যাদের 30 বছর বয়স, তারা ভোট কি জিনিস তারা দেখেনি। তাহলে তো আগে আমরা যে পদ্ধতিতে করে এসছি, সে পদ্ধতিতেই মানুষ অভ্যস্ত, সেটাই চালু হোক। আর ওটা এতই আপনার অবধারিত হয়ে গেল, তারা পার্শ্ববর্তী দেশ ভারত, সর্বোচ্চ গণতান্ত্রিক বড় দেশ আমেরিকা, ইংল্যান্ড, যেখানে 800 বছরের গণতন্ত্র, তাদের ওখানে তো পিয়ার পদ্ধতি চালু হয়নি, তারা তো পিয়ার পদ্ধতি অবলম্বন করেনি। আপনারা কেন এই জেদাজেদির মধ্যে আপনারা আছেন? তাদের নেবে। আর আরেকজন তো বসে আছেন পার্শ্ববর্তী দেশে। আজকে এই সংবাদপত্রের খবর যে এখানকার একজন ব্যবসায়ী, যাকে সমস্ত ব্যাংকগুলো, বেসরকারি ব্যাংকগুলো শেখ হাসিনা দিয়ে দিতেন, চট্টগ্রাম, এস আলমের নাম শুনেছেন না? সেই এস আলম তাকে 2,500 কোটি টাকা দিয়েছেন এবং আরো 2,000 কোটি টাকা তিনি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমার কথা নয়, আজকে খবরের কাগজ খুলে দেখুন। তাহলে এই যে এত টাকা, এই টাকা উনি কি করবেন? নিশ্চয়ই দেশের অভ্যন্তরে অন্তর্ঘাত, নাশকতা, দেশের মধ্যে নানা ধরনের অপকর্ম করার চেষ্টা করবেন। এই লোকগুলোকেই তিনি তৈরি করেছিলেন 15 বছরে, 16 বছরে, যে জনগণের সব টাকা, এই টাকা একজনকে দিয়ে দিবে এবং তার যখন দরকার হবে, সে যখন বিপদে পড়ে যাবে, দেশে থাকতে পারবে না, তখন সে টাকা দিবে। এখন তো বাস্তব, এস আলম 2,500 কোটি টাকা দিয়েছেন, আরো 2,000 কোটি টাকা দেবেন, এটা প্রতিশ্রুতি দিয়েছে। এবং মক্কা অথবা মদিনায়, সেখানে বেশ কিছু আওয়ামী লীগের লোক গেছে, সেখানে তার সাথে আলাপ আলোচনা হচ্ছে। সেখানে একটা বিল্ডিং কেনা হবে নাকি, সেইখানে একটা অঘোষিত আওয়ামী লীগের অফিসের মতো থাকবে। তো এগুলো কিসের আলামত? শেখ হাসিনা আবার তার ময়ূরের সিংহাসন ফিরে পেতে চান। শেখ হাসিনার আবার সেই দুর্বৃত্তের শাসন তিনি ফিরে পেতে চান। উনি এই দেশে তার জমিদার ছিলেন, তিনি কোনো নির্বাচিত গণতান্ত্রিক প্রধানমন্ত্রী ছিলেন না। তার জমিদারি হাতছাড়া হয়েছে, এই জন্য তিনি মরিয়া হয়ে গেছে। মরিয়া হয়ে গিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছেন। আর যে দেশে গেছে, শেখ হাসিনার নাম তো শেখ হাসিনা, এটা তো মুসলমান নাম, তিনি বাংলাভাষী এবং শেখ হাসিনা মুসলিম না। ভারতে যারা বসবাস করছে দীর্ঘদিন ধরে বাংলাভাষী মুসলমান, তাদেরকে বাংলাদেশি বলে সেইখান থেকে খেদিয়ে দেওয়া হচ্ছে, সেইখান থেকে বের করে দেওয়া হচ্ছে।
তাদের সেখানে কোনো জায়গা নাই, বলছে এরা বাংলাদেশ থেকে এসছে। এবং ভারতের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, আন্তর্জাতিক সম্মান যিনি নিয়ে এসছেন, অমর্ত্য সেন, তিনিও বলছেন যে আমাকে যে কোনো দিন বাংলাদেশি বলে ওই দিল্লির সরকার বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে। এই পরিস্থিতি সেখানে। বাংলাদেশি একজন ছেলে, সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এই 2-3 দিন আগে তাকে দোকানদাররা পিটিয়েছে। আরে বিদেশি নাগরিক থাকলে তো নিরাপত্তা দিবে সেইখানকার সরকার, সেই অধিকার নেই যারা বাংলাভাষী মানুষ বা বাংলাভাষী মুসলমানদের। কিন্তু শেখ হাসিনাকে তারা জামায় আদর করে সেখানে পালন করছেন। শেখ হাসিনা সেখান থেকে ভিডিও বার্তা দিচ্ছেন, শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশের ভিতরে নাশকতা করার জন্য বিভিন্ন নির্দেশ দিচ্ছেন। এটা কি করে সম্ভব? এইটা তো দিল্লির সরকারের দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড নীতি। শেখ হাসিনা বাঙালি মুসলমান হলে তাকে জামায় আদরে রাখছেন, আর অন্যান্য সাধারণ বাংলাভাষী মুসলমান যারা বাপ দাদার আমল কি 14 পুরুষ ধরে যারা পশ্চিম বাংলায় বসবাস করে তাদেরকে তিনি বাংলাদেশি বলে জোর করে সেখান থেকে পুশিং করাচ্ছেন বাংলাদেশে। আর অন্তর্বর্তীকালীন সরকারকে একটি কথা আমি বলতে চাই, সে কথাটি হচ্ছে, আপনারা অর্থনৈতিক ক্ষেত্রে অনেকটা শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে এসছেন। মুদ্রাস্ফীতি কিছুটা কমেছে, চাল ডাল আনাজপাতি তরি তরকারির দাম খুব না কমলেও এখন কিছুটা স্থিতিশীল রয়েছে। এটা কিন্তু অর্জন নয়, আরো কিছু আছে। মানুষ বেকার হচ্ছে। সবচেয়ে বড় যে ঘটনাটা হচ্ছে, 3 বছরে দরিদ্র এবং অতি দরিদ্রের সংখ্যা বেড়েছে। এটা অবশ্য শেখ হাসিনার শেষে যে লুণ্ঠন, অর্থনৈতিক লুটপাট, টাকা বিদেশে পাচার, তার ফলশ্রুতি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যারা আমরা ছিলাম তারা সবাইকে আমরা এই সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি। কিন্তু তাদেরকেও মনে রাখতে হবে, যদি দরিদ্র এবং অতি দরিদ্রের সংখ্যা বাড়তে থাকে তাহলে কিন্তু মানুষ মুখ ফিরিয়ে নেবে। শহরের যারা মধ্যবিত্ত, যাদের মাসিক ইনকাম ছিল 45,000 টাকা, তাদের ইনকাম 5,000 টাকা কমে গেছে। এটা একটি খুব নামকরা গবেষণা সংস্থা এটা গবেষণা করে দেখিয়েছে। তারা 40,000 টাকা তাদের এখন ইনকাম এসে দাঁড়িয়েছে, কিন্তু ব্যয় কিন্তু আগের মতোই আছে, ব্যয় 45,000 টাকায় আছে। এই যে ব্যবধান বাড়ছে, অতি দরিদ্রের সংখ্যা বাড়ছে, এইটা হলে আমরা গণতন্ত্রের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ কিন্তু অনেক ক্ষেত্রে ব্যর্থ হবে। এই জন্যই অবাধ সুষ্ঠু নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। সেই ক্ষেত্রে যে অঙ্গীকার সরকার করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার করেছেন, সেই অঙ্গীকার অনুযায়ী যে রোডম্যাপ আগামীকাল দেওয়ার কথা, সেই রোডম্যাপ আমরা কালকে দেখব এবং রমজানের পূর্বেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি আমাদের সবাইকে নিতে হবে। যাই হোক।